বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। আজকে আমরা সাইবার সুরক্ষা অধ্যাদেশ পড়ব। কি পড়ব? সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025। শুরুতেই একটু বলে রাখি, 2025 সালে সাইবার নিরাপত্তা আইন বা ডিজিটাল নিরাপত্তা আইন যে ছিল, সেই ডিজিটাল নিরাপত্তা আইনটা রহিতকরণ করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 করা হয়েছে। হ্যাঁ, তো আগে ছিল ডিজিটাল নিরাপত্তা আইন, তাহলে আমরা ডিজিটাল নিরাপত্তা আইন পড়বো না, এখন আমরা পড়বো সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025। এবার আসেন, আরো একটু আপডেট হয়েছে, সেটা হলো 2026 সালের 10 এপ্রিল। তারিখটা একটু মনে রাখলে রাখতে পারেন, না রাখলেও সমস্যা নাই। 2026-এর 10 এপ্রিল মানে গত 2 মাস আগে এই সাইবার সুরক্ষা অধ্যাদেশ যে 2025 ছিল, যখন সরকার অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন তখন তো সংসদ ছিল না, তখন এটি অধ্যাদেশ হিসেবে কার্যক্রম চলমান ছিল। পরবর্তীতে নতুন সরকার গঠনের পর 10 এপ্রিল 2026 জাতীয় সংসদে আইন হিসেবে এটাকে স্বীকৃতি দেওয়া হয়। তাহলে এখন আমরা আইনের নামটা কি লিখবো? এখন আমরা আইনের নাম লিখবো সাইবার সুরক্ষা আইন 2026। আশা করি আমার কথা বোঝা গেল। মৌসুমী রে, তুমি তো কি হয়েছো? তুমি তো অমাবস্যার চাঁদ হয়েছো। তো সাইবার সুরক্ষা আইন 2026, তাহলে শুরুতেই আমরা আইনের নামটা শিখে ফেললাম। এক ধারা দেখবো আমরা, এক ধারাই হলো আইনের নাম। এই আইন সাইবার সুরক্ষা আইন 2026 বলে অভিহিত হবে। তাহলে লিখবো আমরা, যে কোনো ধারা যদি লিখি অবশ্যই সাইবার সুরক্ষা অধ্যাদেশ না লিখে আমরা লিখবো সাইবার সুরক্ষা আইন। আচ্ছা, আসেন আমরা দুই ধারার যে গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো আছে এগুলো একটু পড়বো। সংজ্ঞাগুলো একটু পড়তেই হবে, যদিও একটু দাঁত ভেঙে যাওয়ার মতো সংজ্ঞা, তো কয়েকবার ভালো করে পড়লে দাঁত আর ভাঙবে না। মনোযোগ দেন, ক্লাসে মনোযোগ দিলে আপনি আর যদি নিজে থেকে 2-3 বার পড়েন হয়ে যাবে, আর যদি এখন মনোযোগ না দেন এগুলো মাথায়ও রাখতে পারবেন না, বুঝতেও পারবেন না। সর্বপ্রথম দুইয়ের যে ক্ষয় সংজ্ঞাটা দেয়া আছে, উপাত্ত ভান্ডার। সবাই একটু গেজেটটা সামনে নেন, হ্যাঁ, নিয়ে আমরা পড়ি। তাহলে দুইয়ের যে সংজ্ঞা রয়েছে উপাত্ত ভান্ডার, এই উপাত্ত ভান্ডারটা কাকে বলে এই সংজ্ঞাটা একটু আমাদের শিখতে হবে, গুরুত্বপূর্ণ সংজ্ঞা। উপাত্ত ভান্ডার পুরো একটা কাল্পনিক জগতের উপরে আমাদের আজকের লেখাপড়া, তাই না? দেখেন, সাইবার ডিজিটাল যে মাধ্যমগুলো রয়েছে, ধরেন মোবাইল ফোন, ফেসবুক ব্যবহার করি আমরা, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে এই যে আদান প্রদান গুলো হয়, এগুলো কি একটা নেটের মাধ্যমে, একটা কিন্তু জালের মাধ্যমে এগুলো কি হয়, একখান থেকে আরেকখানে আদান প্রদান হয়। আপনি যে ফেসবুকে ঢোকেন, ফেসবুকে ঢুকলে আমরা আরেকটা পৃথিবী পাই কিনা মনে মনে চিন্তা করে দেখেন, আরেকটা কাল্পনিক পৃথিবী না ফেসবুকটা? এটা একটা ইন্টারনেট জগৎ। তো এই সংক্রান্তে যে লেখাপড়া এগুলো করবো আমরা, সর্বপ্রথম নেব উপাত্ত ভান্ডার। উপাত্ত ভান্ডার বলতে এমন একটা, উপাত্ত মানে কি, তথ্য। তথ্য ভান্ডার বা উপাত্ত ভান্ডার একই জিনিস। এমন একটা ভান্ডারকে বোঝানো হয়েছে যেটি কোনো টেক্সট হতে পারে, মেসেজ, একজন আরেকজনকে মেসেজ করলো, অডিও হতে পারে, ইমেজ হতে পারে, যে কোনো ছবি, অডিও, ভিডিও, এইভাবে উপস্থাপিত তথ্য। আমি আপনাকে একটা ছবি স্ক্যান করে পাঠিয়ে দিলাম, তার মানে একটা তথ্য আমি আপনাকে পাঠালাম। এই তথ্যগুলো যেখানে থাকে, বা এমন কোনো মৌলিক জ্ঞান বা নির্দেশাবলী যেটা কম্পিউটারের জন্য বা কম্পিউটারে ব্যবহারের জন্য, কম্পিউটার ডিজিটাল সিস্টেমে ব্যবহারের জন্য, অথবা কম্পিউটারের মাধ্যমে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়। তাহলে যদি উপাত্ত ভান্ডারের সংজ্ঞাটা আসে, আমরা কি লিখবো? উপাত্ত ভান্ডার বলতে টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও অথবা অন্য যে কোনো আকারে উপস্থাপিত এমন কোনো তথ্যকে বোঝায় যেটা কোনো কম্পিউটার সিস্টেম, এই কয়েকটা কথা আলাদা করে মুখস্থ করে নেবেন। কম্পিউটার সিস্টেম, ডিজিটাল ডিভাইস, হার্ডওয়্যার, সফটওয়্যার, এগুলো সব লিখে তারপরে লিখবেন এই প্রযুক্তিগুলোতে ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, অথবা ইত্যাদি দ্বারা তৈরি করা হয়েছে। কম্পিউটার দিয়ে তৈরি করা হয়েছে অথবা কম্পিউটারের মাধ্যমে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। তাহলে উপাত্ত ভান্ডারের সংজ্ঞাটা পরিষ্কার হলো। উপাত্ত ভান্ডার বলতে টেক্সট, অডিও, এগুলো কিন্তু পড়া আদায় করে নেব ক্লাসেই। টেক্সট, অডিও, ভিডিও, ইমেজ আকারে উপস্থাপিত তথ্য অথবা কোনো মৌলিক ঘটনা অথবা কোনো নির্দেশাবলী যেটা কম্পিউটার সিস্টেম, ডিজিটাল ডিভাইস, ইন্টারনেট নেটওয়ার্ক অথবা
অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহারের উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে বা কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা। একটা হলো কম্পিউটার, ধরে নিলাম সবগুলো মিলে কম্পিউটার, একটা কথা নিলে পড়তে সুবিধা। কম্পিউটারে আনুষ্ঠানিক পদ্ধতিতে প্রস্তুত করা হয়েছে অথবা কম্পিউটারে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে। কম্পিউটার দিয়ে বানানো, কম্পিউটারে ব্যবহারের উদ্দেশ্যে বানানো। একটা আপনি ল্যাপটপ দিয়ে একটা ডকুমেন্টস তৈরি করলেন, আরেকটা হলো অন্য আরেকটা কম্পিউটারে বা ল্যাপটপে ব্যবহারের জন্য একটা সফটওয়্যার তৈরি করলেন। তো হতে পারে কম্পিউটার দিয়ে বানানো অথবা কম্পিউটারে ব্যবহারের উদ্দেশ্যে বানানো। এই হলো কি উপাত্ত ভান্ডার। এই ভান্ডারটাকে বলে উপাত্ত ভান্ডার বা তথ্য ভান্ডার। এটার মধ্যে কি কি থাকতে পারে? টেক্সট, অডিও, ভিডিও, যে কোনো, দেখেন ইন্টারনেট অফ থিংস, আইওটি ডিভাইস অথবা কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। আমরা দেখি কম্পিউটার ভাষাগুলো সি প্লাস প্লাস, জাভা প্লাস প্লাস, তাই না? এইভাবে কম্পিউটারের প্রোগ্রাম গুলো করা হয়। তো এগুলো আনুষ্ঠানিক ভাবে যে প্রস্তুত করা হয়, যে ভান্ডার এগুলো থাকে, সেটাকে বলা হয় উপাত্ত ভান্ডার। সহজ ভাষায় যদি বলি, কম্পিউটারে ব্যবহারের উদ্দেশ্যে বা কম্পিউটার দ্বারা প্রস্তুত করা হয়, এটাকে বলা হয় উপাত্ত ভান্ডার। আবার খেয়াল করেন, উপাত্ত ভান্ডার কাকে বলে? টেক্সট, অডিও, ভিডিও, ইমেজ আকারে উপস্থাপিত কোনো তথ্য অথবা মৌলিক জ্ঞান বা ঘটনাবলী, যেগুলো কোনো কম্পিউটার সিস্টেম, ডিজিটাল ডিভাইস অথবা ইন্টারনেটে ব্যবহারের উদ্দেশ্যে প্রস্তুত করা হয় অথবা কম্পিউটারের মাধ্যমে প্রস্তুত করা হয়। বাস, এই গেল দুইয়ের ক্ষয়ের সংজ্ঞা, উপাত্ত ভান্ডার। তাহলে প্রথম সংজ্ঞা কি নিলাম? দুইয়ের খ, দাগিয়ে রাখেন। পরের সংজ্ঞাটা যাব আমরা, কম্পিউটার সিস্টেম কাকে বলে? কম্পিউটার সিস্টেম বলতে যে কোনো একটা কম্পিউটার হতে পারে বা একক কম্পিউটার হতে পারে, একাধিক কম্পিউটার হতে পারে, এক অথবা একাধিক কম্পিউটারের মাধ্যমে যে আন্তঃসংযোগ প্রক্রিয়া। দুইটা কম্পিউটার একত্রিত করলেন, একটা কম্পিউটারের মধ্যেই বিভিন্ন সফটওয়্যার গুলোকে একত্রিত করলেন। এক বা একাধিক কম্পিউটার হতে পারে, ডিজিটাল ডিভাইস হতে পারে, তাদের মধ্যে যে আন্তঃসংযোগ প্রক্রিয়া, যেটা একভাবে একে অপরের সাথে যুক্ত হয়ে তথ্য উপাত্ত প্রেরণ, গ্রহণ, সংরক্ষণ সহ অন্যান্য কার্যক্রমগুলো সম্পন্ন করে, এটাকে কি বলা হবে? কম্পিউটার সিস্টেম বলা হবে। ল্যান্ডম্যান ওয়ান, এগুলো আপনারা যারা ইয়াতে পড়েছেন তারা ভালো জানেন, তথ্য প্রযুক্তি পড়েন বা অনেক ভালো বোঝেন আমার থেকে। দেখবেন বিভিন্ন অফিসে কি করা হয়, একটা কম্পিউটার দিয়ে 4-5টা কম্পিউটার নিয়ন্ত্রণ করা হয়, তাই না? যেমন ধরেন গুগল ড্রাইভটার কথা যদি আমি বলি, আপনি যদি আপনার জিমেইল ফোনে ইনস্টল করা থাকে, ল্যাপটপে ধরেন ইনস্টল করা থাকে, আরেকটা ডেস্কটপে ইনস্টল করা থাকে, একটা মেইলে ঢুকে আপনি কাজ আপডেট করবেন, সকল সফটওয়্যারে ঢুকলে আপনি একইভাবে আপডেট দেখতে পাবেন না? ধরেন আমরা পিআইএমএস যে ব্যবহার করি, এখান থেকে আমি যদি পিআইএমএস এ ঢুকি, আমি যা যা দেখতে পাবো, সিআরওতে বসে একজন যদি পিআইএমএস এ ঢোকে, সেও তাই তাই দেখতে পাবে কিনা? এই যে দুইটা কম্পিউটার বা এক বা একাধিক কম্পিউটারের মধ্যে যে আন্তঃসংযোগ প্রক্রিয়া, কিভাবে দেখেন দুইটা একত্রিত সংযুক্ত হলো, এখানে কাজ করলে ওখানেও অটোমেটিক হয়ে যাচ্ছে একই সফটওয়্যারের মাধ্যমে। তো এই যে মানে সহজ ভাষায় বোঝানোর জন্য বলছি, এই যে কম্পিউটারের যে আন্তঃসংযোগ প্রক্রিয়া, যেটার মাধ্যমে একটা থেকে আরেকটাতে তথ্য প্রেরণ করা যেতে পারে, গ্রহণ করা যেতে পারে, সংরক্ষণ করা যেতে পারে, এটাকে বলা হয় কম্পিউটার সিস্টেম। এই সিস্টেমটাকে বলা হয় কম্পিউটার সিস্টেম। তাহলে দুইটা সংজ্ঞা নিলাম, দুইয়ের খ, দুইয়ের ও, ভুলে যাবেন না। তাহলে দুইয়ের ক্ষয়ে আমরা কি পড়লাম? দুইয়ের ক্ষয় হলো উপাত্ত ভান্ডার, দুইয়ের ওতে হলো কম্পিউটার সিস্টেম। খুবই সহজ, কম্পিউটার সিস্টেমটা খুব সহজ। এক বা একাধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগ প্রক্রিয়া, যার মাধ্যমে তথ্য প্রেরণ, গ্রহণ, হস্তান্তর, সংরক্ষণ ইত্যাদি কার্যক্রমগুলো সম্পন্ন করা হয়। এইবার চলে যাব বর্গীয় জ, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো, ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার। গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো কাকে বলে? খেয়াল করেন, এই যে সবগুলোই তো কম্পিউটার সিস্টেম, তাই না? কম্পিউটার সিস্টেম হতে পারে, নেটওয়ার্ক হতে পারে, ইন্টারনেট হতে পারে। তো তার মধ্যে কিছু কিছু আছে যেগুলো তাহলে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো, খেয়াল করেন গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো বলতে পুরো যে কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, এগুলো আমরা জানলাম, একটু ভাষা ভাষা জ্ঞান হলেও তো হলো, তাই না?
তো দেখেন, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো বলতে কিছু কিছু জায়গায় সরকারের অ্যাক্সেস আছে, যেমন যে কোনো বিদ্যুৎ ব্যবস্থা হতে পারে। এখন সবকিছু অনলাইন হয়ে গেছে না? তো এই যে বৈদ্যুতিক ব্যবস্থা বলতে পারেন, ব্যাংকিং সিস্টেম বলতে পারেন, এনআইডি ডাটাবেস বলতে পারি, আমাদের পুলিশের যে সফটওয়্যার গুলো, পিআইএমএস, এনজিপিআইএমএস, আরো বহু বহু সফটওয়্যার হয়েছে, সিডিএমএস, তারপরে সিডিএমএস প্লাস প্লাস এসেছে এখন। তো এই যে গুরুত্বপূর্ণ যে যে কম্পিউটার নেটওয়ার্ক বা কম্পিউটার সিস্টেম গুলো সরকারের জন্য গুরুত্বপূর্ণ, বা যেটা হুমকির সম্মুখীন হলে, কোনো একটা হুমকির যদি সম্মুখীন হয়, তাহলে কি হবে? জননিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা, অখণ্ডতা এগুলো বিপন্ন হতে পারে। এই তথ্য পরিকাঠামোকে বলা হয় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো। বুঝতে পারলাম একটু? তাহলে কি বলেছে দেখেন, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো বলতে সরকার যেটাকে গুরুত্বপূর্ণ বলে ঘোষিত, এই ধরনের বাহ্যিকও হতে পারে, ভার্চুয়ালও হতে পারে, এই ধরনের তথ্য পরিকাঠামো যেটাতে তথ্য উপাত্ত বা ডিজিটাল ইলেকট্রনিক তথ্য নিয়ন্ত্রণ, প্রক্রিয়াকরণ, সঞ্চারণ, এগুলো একটা দুই একটা ভাষা লিখে দিলেন, সংরক্ষণ করে, যেটা ব্যাহত হলে বা যেই সিস্টেমটা আঘাতপ্রাপ্ত হলে, হ্যাকিং এর শিকার হলে জননিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, জনস্বাস্থ্য এগুলো নষ্ট হয়ে যাবে, জাতীয় নিরাপত্তা, রাষ্ট্রীয় অখণ্ডতা, সার্বভৌমত্ব এগুলোর উপরে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। এই পরিকাঠামোটাকে বলা হয় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো। তাহলে সবগুলোই যে গুরুত্বপূর্ণ হবে এমন না, কোনো ব্যক্তির ব্যক্তিগত সফটওয়্যার থাকতে পারে, কোনো কোম্পানির ব্যক্তিগত সফটওয়্যার থাকতে পারে, কিন্তু যেটাতে কি হয়েছে সরকার ক্ষতিগ্রস্ত হবে, জননিরাপত্তা, জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হবে, সেই পরিকাঠামোটাকে বলা হবে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো, বা ওই নেটওয়ার্ক, ওই ভার্চুয়াল বা বাহ্যিক যে পরিকাঠামো, সেটাকে বলা হবে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো। উদাহরণস্বরূপ আমি যেগুলো বললাম, যে বিদ্যুৎ ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেম অথবা এনআইডি ডাটাবেস, যেই ধরনের কম্পিউটার সিস্টেম অথবা নেটওয়ার্ক গুলো যেগুলো বাংলাদেশের জন্য বা যে কোনো দেশের জন্য গুরুত্বপূর্ণ, এগুলোকে বলা হয় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো। সরকার কিন্তু ঘোষণা করে, হ্যাঁ। তাহলে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো কিন্তু আবার সরকার ঘোষণা করে। ইংরেজিটা হলো ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার। আশা করি এই পর্যন্ত বুঝতে পারলাম। তাহলে প্রথমে নিয়েছি দুইয়ের খ, উপাত্ত ভান্ডার, টেক্সট, অডিও, ভিডিও, ইমেজ আকারে উপস্থাপিত কোনো তথ্য, মৌলিক জ্ঞান বা ঘটনাবলী, যেটা কি করা হয় কোনো কম্পিউটার দ্বারা আনুষ্ঠানিক পদ্ধতিতে তৈরি করা হয় অথবা কম্পিউটারে ব্যবহারের উদ্দেশ্যে প্রস্তুত করা হয়। দুইয়ের খ, এরপরে নিলাম কম্পিউটার সিস্টেম, এক বা একাধিক কম্পিউটারের আন্তঃসংযোগ প্রক্রিয়া, যেটি একটি আরেকটির সাথে যুক্ত হয়ে কোনো তথ্য উপাত্ত গ্রহণ, প্রেরণ, সংরক্ষণ এগুলো করে থাকে। এরপরে নিলাম বর্গীয় জ, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো বলতে সরকার কর্তৃক ঘোষিত এমন কোন তথ্য পরিকাঠামোকে বোঝায় যেটা ব্যাহত হলে জননিরাপত্তা, রাষ্ট্রীয় অখণ্ডতা, সার্বভৌমত্ব এগুলো কি হতে পারে, আসো, নষ্ট হয়ে যেতে পারে। এইটাই হলো গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো। এরপরে আমরা যাব ঝ। ঝড়ের ঝটা দেখেন, গ্লোবাল থ্রেট ইন্টেলিজেন্স, খুবই গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা, গ্লোবাল থ্রেট ইন্টেলিজেন্স। আচ্ছা, সাধারণত আমরা এআই চিনি না সবাই? এখন তো এআই এর যুগ, সবাই চিনি। এআই এর ফুল ফর্ম হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর এখানে আমরা কি ধরনের ইন্টেলিজেন্স পাবো? গ্লোবাল থ্রেট ইন্টেলিজেন্স। তাহলে বোঝা যাচ্ছে গ্লোবালি যে থ্রেট আসে, হুমকি আসে, সাইবার যে স্পেস রয়েছে অথবা কম্পিউটার ইন্টারনেট বলতে পারেন, এই যে আমরা দেখছি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো, এই যে সারা বিশ্বে গ্লোবালি কি কি ধরনের হামলাগুলো হতে পারে, কোথায় কোথায় কি কি ধরনের হামলা হয়েছে, এই সংক্রান্তে বা কোথায় কোথায় হ্যাকিং অনুষ্ঠিত হলো, এই রিপোর্ট গুলো সবগুলো সংরক্ষণ করে এগুলো বিশ্লেষণ পূর্বক প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে যে সফটওয়্যার অথবা যে প্রযুক্তি বা যে কর্ম প্রক্রিয়া পদ্ধতি, তাকে বলা হয় গ্লোবাল থ্রেট ইন্টেলিজেন্স। বুঝতে পারলাম? তাহলে গ্লোবাল থ্রেট ইন্টেলিজেন্স বলতে কি বোঝায়? এমন একটা কর্মকৌশল, এমন একটা কর্ম প্রক্রিয়াকে বোঝানো হয় যেটা সমগ্র বিশ্বের বৈশ্বিক যে সাইবার হামলাগুলো হয়েছে অথবা দুনিয়ায় কোথায় কোথায় হ্যাকিং থেকে শুরু করে অন্যান্য অপরাধগুলো সংগঠিত হয়েছে, এগুলো সংক্রান্তে রিপোর্ট গুলো পর্যালোচনা করে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা, এই ইন্টেলিজেন্সকে বলা হয় গ্লোবাল থ্রেট ইন্টেলিজেন্স। বুঝতে পারলাম? আচ্ছা, এত সহজ করে বলে যদি বুঝতে না পারেন তাহলে আর কিভাবে বুঝবেন? আপনি একা পড়ে দেখেন, আরো অনেক কঠিন লাগবে। তো সারা দুনিয়ার কোথায় কি ধরনের হামলা হয়, এই হামলাগুলো রিপোর্ট গুলো বিচার বিশ্লেষণ করে প্রতিরোধ ব্যবস্থা, ভ্যাকসিন দেই না আমরা শরীরে,
অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে, যাতে কি হয় ওই হামলার শিকার আর না হয়। এই জন্য এই সকল তথ্যগুলো জোগাড় করে বিশ্লেষণ করে রিপোর্ট প্রস্তুত করাকেই বলা হয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে গ্লোবাল থ্রেট ইন্টেলিজেন্স। ঝড়ের ঝড়, 4টা সংজ্ঞা নিয়েছি। পরের সংজ্ঞায় যাব আমরা, কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম। জাতীয় কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম, এখানে একটা আলাদা একটা সংস্থা কাজ করবে, ন্যাশনাল সাইবার এমার্জেন্সি রেসপন্স টিম, এনসিইআরটি। ইনসার্টও বলতে পারেন, এনসার্ট বা এনসিইআরটি, ন্যাশনাল সাইবার এমার্জেন্সি রেসপন্স টিম। সরকার কর্তৃক অনুমোদিত এমন একটি প্রতিষ্ঠান বা সত্তা বলতে পারি, যারা এই যে বিভিন্ন ধরনের সাইবারের আক্রমণ, সাইবার সুরক্ষার ঘটনাগুলো পরীক্ষা নিরীক্ষা, এইগুলো আলোচনা, এই সংক্রান্ত কাজে, তদন্ত কাজ বা প্রযুক্তিগত জ্ঞানকে কাজে লাগিয়ে আইনি জটিল প্রক্রিয়াগুলোর সমাধান করে। এই টিমটাকে বলা হয় কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম। তো জাতীয় পর্যায়ে এইটা থাকে, আবার সামগ্রিকভাবেও একটা থাকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে মোটামুটি বুঝতে পারলাম আমরা কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম আমরা যেমন কুইক রেসপন্স টিম করি না, ধরেন এমনি হঠাৎ করে কোথাও কোনো বিপদ সংগঠিত হলো, সাথে সাথে সেখানে ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে যেমন কুইক রেসপন্স টিম থাকে, একইভাবে বিভিন্ন ধরনের সাইবার অপরাধগুলোর জন্য এই কি থাকে, জাতীয় কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম বা ন্যাশনাল সাইবার এমার্জেন্সি রেসপন্স টিম থাকবে, যেটাতে কারা কারা থাকবে, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য থাকবে, বিভিন্ন ধরনের সাইবার এক্সপার্ট থাকবে, আবার সরকার যাদেরকে প্রয়োজন মনে করবে তাদেরকেও এখানে অন্তর্ভুক্ত করতে পারে। এই টিমটা হলো জাতীয় কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম, ইও। এরপরে আমরা দেখব জাতীয় সাইবার নিরাপত্তা অপারেশন সেন্টার। এটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ, এই যে সাইবার নিরাপত্তা অপারেশন সেন্টার, তাহলে ন্যাশনাল সিকিউরিটি অপারেশন সেন্টার, এনএসওসি, ন্যাশনাল সিকিউরিটি অপারেশন সেন্টার। ন্যাশনাল সিকিউরিটি অপারেশন সেন্টার বলতে বোঝানো হয়েছে রাষ্ট্র সমর্থিত, অর্থাৎ সমগ্র দেশ কাজ করবে, দেশের একটি জাতীয় পর্যায়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে এমন একটা পাহারাদার সংস্থা। মোট কথা, সীমান্তে যেমন পাহারাদার থাকে, এরকম সাইবার স্পেসে যে অপরাধগুলো সংঘটিত হয় সমগ্র দেশব্যাপী, কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম যেমন দেখলেন তারা দ্রুত ব্যবস্থা নেয়। আমরা দেখবো আট ধারায় সুন্দর করে তারা তথ্য উপাত্ত ব্লকের ব্যাপারে সাহায্য সহযোগিতা করে। তো একইভাবে জাতীয় সাইবার নিরাপত্তা অপারেশন সেন্টার হলো সমগ্র দেশব্যাপী এমন একটা সংস্থা থাকবে যেটা রাষ্ট্রের অধীনে থাকবে এবং সাইবারের নিরাপত্তাগুলো নিশ্চিত করবে। বিদ্যুৎ সেবা, জ্বালানি সেবা, স্বাস্থ্য সেবা, ব্যাংকিং, যোগাযোগ ব্যবস্থা, সরকারি ডাটা সিস্টেমের সুরক্ষা নিশ্চিত করা, হুমকিগুলো শনাক্ত করা, প্রতিরোধ করা, মোকাবেলা করা যাদের কাজ হবে। তাহলে বুঝতে পারলাম জাতীয় সাইবার নিরাপত্তা অপারেশন সেন্টার জিনিসটা কি, তেমন একটা সত্তা বা সংস্থা বলতে পারি আমরা, যেটা রাষ্ট্রের অধীনে থাকবে এবং তারা কি কি কাজ করবে দেখেন, সকল যে সেবাগুলো রয়েছে সরকারের অধীনে এগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, পাশাপাশি সাইবার সুরক্ষা প্রদান করা। আর একটু পড়লে আরো বুঝতে পারবেন, অনেক বড় একটা সংজ্ঞা, একটু এখান থেকে পড়ে আমরা গুরুত্বপূর্ণ 3-4টা লাইন শুধু নিয়ে নেব। হ্যাঁ, এইবার আসেন আসল কাজের কাজ পড়বো আমরা, ডিজিটাল কাকে বলে। আমি দুঃখিত, গরমে ঠান্ডা লেগে গেছে। ডিজিটাল কাকে বলে এটা একটু আমরা শিখবো। ডিজিটাল, ডিজিটাল কথাটি এসেছে ডিজিট থেকে। হ্যাঁ, ডিজিট মানে কি, সংখ্যা। দেখেন কম্পিউটার যে কাজ করে, আপনার আমার মতো তো বাংলা ভাষা ইংরেজি ভাষা বোঝে না, তারা সবগুলো শূন্য এবং একে, সকল ভাষার শূন্য এবং একে কনভার্ট করে তারপরে কি করে, তারপরে কিন্তু বুঝতে পারে যে আমরা তাকে কি নির্দেশগুলো দিচ্ছি, সেই অনুযায়ী সেগুলো বিচার বিশ্লেষণ করে শূন্য একে আবার কনভার্ট করে আবার আমাদের সামনে দর্শনযোগ্য করে উপস্থাপন করে। তো ডিজিটালের সংজ্ঞা যদি আপনি এক লাইনে বা মানে এক কথায় আপনি বলতে চান, তাহলে যে প্রযুক্তিতে সংখ্যার মাধ্যমে কার্যক্রম সম্পন্ন হয়, বিশেষ করে শূন্য এবং এক, বাইনারি বলা হয়, দুই সংখ্যা, দুইটি ডিজিট ভিত্তিক পদ্ধতি যেখানে ব্যবহৃত হয় সেটাকে বলা হয় বাইনারি বা যুগ্ম সংখ্যা। দেখেন শূন্য এবং এক, তাহলে ডিজিটাল বলতে শূন্য এবং এক, এই দুইটি সংখ্যা দ্বারা যে কোনো তথ্যকে উপস্থাপন করা, সংরক্ষণ করা, প্রক্রিয়াজাতকরণ করা বা আদান প্রদান করাকে বলা হয় ডিজিটাল।
তাহলে আমরা এভাবে সংজ্ঞাটা লিখবো, ডিজিটাল কথাটি এসেছে ডিজিট কথা থেকে, যেটা সংখ্যা ভিত্তিক কার্য পদ্ধতি। 0 এবং 1 যে কোনো তথ্যকে এই দুইটি সংখ্যার মাধ্যমে, বুঝতে পারলাম, যে কোনো তথ্যকে 0 এবং 1 এই দুইটি বাইনারি সংখ্যার মাধ্যমে কম্পিউটার থেকে, কম্পিউটার নেটওয়ার্ক, ডিজিটাল যতগুলো বলতে পারেন ভাষা, এগুলোর মাধ্যমে এই 0 এবং 1-এর মাধ্যমে সকল তথ্য আদান প্রদান, সংরক্ষণ, এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ ইত্যাদি করা হয়। এটাই হলো ডিজিটাল বা ডিজিট ভিত্তিক কার্য পদ্ধতি। যেমন ধরেন 0 দিয়ে একটা সুইচ অফ করা, আবার 1 দিয়ে সুইচ অন করা বোঝায়। এরকম যদি আমরা উদাহরণ হিসাব করি, ধরেন 0 এবং 1, কম্পিউটার বুঝতেছে যে আমি যদি লাইট অফ করতে বলি তাহলে 0, লাইট অন করতে বললে তাহলে 1, এরকম করে কথাগুলো রিসিভ করে আবার এভাবে ফিরিয়ে দেয়। অর্থাৎ যে প্রযুক্তি ইলেকট্রনিক উপায়ে তথ্যকে সংখ্যার মাধ্যমে 0 এবং 1 বিশেষ আকারে এগুলো সংরক্ষণ করে, প্রক্রিয়াজাতকরণ করে বা উপস্থাপন করে, সংরক্ষণ করে, প্রেরণ করে, এটাকে বলা হয় ডিজিটাল প্রযুক্তি। আচ্ছা, এরপরে আমরা যাব ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস বলতে যতগুলো ডিভাইস এই ডিজিটাল উপায়ে কাজ করে, হতে পারে মোবাইল ফোন, স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ, যে কোনো ইলেকট্রনিক, ইলেকট্রোমেকানিক্যাল, অপটিক্যাল, যে কোনো ধরনের যতগুলো বলতে পারেন, ইলেকট্রনিক, ইলেকট্রোমেকানিক্যাল, অপটিক্যাল, ইলেকট্রোম্যাগনেটিক ইত্যাদি, যে কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে বাদ বাকি আরো কয়েকটা দিবেন, বায়োমেট্রিক্স, ইলেকট্রোমেকানিক্যাল, ইলেকট্রোকেমিক্যাল, ওয়্যারলেস, এই ধরনের সকল ডিভাইসের মধ্যে অন্তর্ভুক্ত হবে। বুঝতে পারলাম? আচ্ছা, এইভাবে লিখবো। তাহলে ডিজিটাল বুঝলাম, ডিজিটাল ডিভাইস বুঝলাম, যে ডিজিটাল উপায়ে বা ইলেকট্রনিক, যে 0 এবং 1 এই দুইটি বাইনারি সংখ্যার মাধ্যমে যে যে ডিভাইস গুলো কাজ করে, এই ডিভাইস গুলোকে ডিজিটাল ডিভাইস বলে। আচ্ছা, এরপরে আমরা যাব খুবই গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা, ডিজিটাল ডিভাইস। যদি পড়তে কষ্ট হয় এটা বাদও দিতে পারেন, কিন্তু এইটা বাদ দেওয়া যাবে না। সেটা হলো ডিজিটাল শিশু যৌন নিপীড়ন সংক্রান্ত অপরাধ, 2-এর থ। তাহলে কি কি ধারাগুলো পড়লাম মনে আছে? প্রথমে নিয়েছি 2-এর খ, উপাত্ত ভান্ডার। তারপরে নিলাম কম্পিউটার সিস্টেম কাকে বলে, 2-এর উ। তারপরে নিয়েছি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো, 2-এর বর্গীয় জ। তারপরে নিলাম ঝ, গ্লোবাল থ্রেট ইন্টেলিজেন্স। ইও, জাতীয় কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। ট, জাতীয় সাইবার নিরাপত্তা স্টেশন অপারেশন সেন্টার। এরপরে নিলাম ডিজিটাল কাকে বলে, ডিজিটাল ডিভাইস কাকে বলে, ঢ, মূর্ধন্য। এইবার আসেন থ, ডিজিটাল শিশু যৌন নিপীড়ন সংক্রান্ত অপরাধ। শিশু যৌন নিপীড়ন হয়, যৌন নিপীড়নটা সাধারণত আমরা নারী শিশু নির্যাতন দমন আইনের 10 ধারায় দেখি, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, তাই না? তো আসেন এখানে স্পেশালি শিশু যে নিপীড়নের শিকার হয় এগুলো বলা হয়েছে। এখন দেখবেন কিছু গেম আছে, এআই গেম আছে, যেগুলো নিজে নিজেই ডেভেলপ হয়ে যায়। আপনি যদি দুই একটা, কিছুদিন আগে একটা মুভি বের হয়েছিল, এরকম দেখেছিলাম যে তা এই মানে ইয়ার উপরে মুভিগুলো কিরকম, আপনার গেমের উপরে। আপনি একটা গেম খেলছেন, এই গেমটা আপনি যতগুলো লেভেল পার করবেন তত আর কি হয়, অটো আপডেট হয়ে যায়। অটোমেটিক আপনি কিরকম পারফরমেন্স দিচ্ছেন এটার উপর ডিপেন্ড করে কিন্তু অটো অটো আপডেট নিয়ে নেয়। তো এইরকম দেখেন, শিশুরা সাধারণত গেমে আসক্ত হওয়ার কারণে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করা বলেন বা ফিশিং লিঙ্ক গুলোতে টাচ করা বলেন, এখন তো এগুলো খুবই মারাত্মক হয়েছে, হুটহাট করে এগুলো লিঙ্কে টাচ করা যায় না। তো এইভাবে দেখেন শিশুর সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করে, সেটা হতে পারে যে কোনো কোম্পানি, হতে পারে বা যে কোনো যারা যারা এই ধরনের অপরাধগুলোর সাথে জড়িত থাকে। হঠাৎ করে শিশুকে একটা কি পর্ন পাঠিয়ে দিল, পর্ন পাঠিয়ে দিল শিশুকে। দেখেন কি কি ডিজিটাল শিশু যৌন নিপীড়ন সংক্রান্ত উপাদানের মধ্যে কি কি বিষয়গুলো আসবে। যদি কোনো ইলেকট্রনিক মাধ্যম, তাহলে প্রথম শর্ত কি, ইলেকট্রনিক মাধ্যম বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করতে হবে। এই ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যে কোনো ছবি তৈরি করা হলো, যেটা দেখা যায়, এমন কোনো অডিও পাঠানো হলো যেটা শোনা যায়, অথবা এমন কোনো মেসেজ দেওয়া হলো যেটা পাঠ করা যায়, পড়া যায়, এগুলো অনুকরণ হতে পারে, সরাসরি হতে পারে, কাউকে অনুকরণ করে হতে পারে। সেটা কি সম্পর্কিত হতে হবে, যৌন সম্পর্ক সম্পর্কিত কার্যকলাপ হতে পারে, যৌনাঙ্গ প্রদর্শন, যৌন শোষণ, যৌন নিপীড়ন, যেটা কাকে করা হয়, শিশুকে করা হয়। তাহলে শিশুর সাথে যৌন যোগাযোগ সম্পর্কিত যে কার্যক্রমগুলো অনুষ্ঠিত হয় এগুলো হলো ডিজিটাল শিশু যৌন নিপীড়ন সংক্রান্ত অপরাধ। আসেন এর মধ্যে কি কি আসবে দেখি। কোন শিশুকে যৌন কর্মকাণ্ডে জড়িত অবস্থায় দেখানো, শিশুকে যৌনাঙ্গ প্রদর্শন করা, শিশুকে যৌনাঙ্গের ছবি পাঠিয়ে দিলেন অথবা কোনো খারাপ ছবি পাঠিয়ে দিলেন, পর্নের ছবি, এই ধরনের কাজে প্ররোচনা দেয়া, উৎসাহ দেয়া, আগ্রহ করা, শিশুকে আগ্রহী করা, এরপরে শিশুর সাথে যৌন যোগাযোগ করা,
তারপরে বাস্তব হতে পারে, কৃত্রিম ভাবে হতে পারে, যেভাবেই হোক যে কোনো যৌন দৃশ্য এর অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ যে কোনো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যদি কোনো ব্যক্তি ছবি, অডিও, ভিডিও, লেখা এগুলো শিশুকে যৌন শোষণ বা নিপীড়ন করার উদ্দেশ্যে শিশুকে প্রদর্শন করা, মেসেজ দেয়া বা শিশুর সাথে যোগাযোগ রক্ষা করা বলেন না কেন, সবকিছুই ডিজিটাল শিশু যৌন নিপীড়ন সংক্রান্ত অপরাধ বলে গণ্য হবে। অনেক বড় সংজ্ঞা রয়েছে, 3টা প্যারা। তো 3টা প্যারা সারমর্ম এই দাঁড়ায়, প্রথমে হলো শিশুর সাথে এই ধরনের সম্পর্ক তৈরি করা, এরপরে শিশু যাতে এগুলোতে জড়িত হতে পারে এই জন্য শিশুকে আগ্রহী করে তোলা, উৎসাহ প্রদান করা, এরপরে অন্য কোনো ব্যক্তির মাধ্যমে শিশুকে এটার মধ্যে সম্পৃক্ত করা। এগুলো হলো এই 3টার সংক্ষিপ্ত রূপ যদি আমি বলি। তাহলে মোটামুটি ডিজিটাল শিশু যৌন নিপীড়ন সংক্রান্ত উপাদান যদি একদম সংক্ষেপে আপনি চিন্তা করেন, ডিজিটাল মাধ্যম ব্যবহারে, ডিজিটাল মাধ্যম পাশাপাশি যৌনতা যোগ শিশু, ডিজিটাল মাধ্যম যোগ যৌনতা যোগ শিশু। তাহলে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে শিশুর সাথে যদি যৌনতা করা হয় সেটা যে কোনো কিছু হতে পারে, হতে পারে ছবি, অডিও, ভিডিও, যাই হোক না কেন, সেটাকে বলা হবে ডিজিটাল শিশু যৌন নিপীড়ন সংক্রান্ত উপাদান। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটা গেল 2-এর খ। শিশুকে কুৎসিত ভিডিও পাঠানো, ছবি পাঠানো, শিশুর সাথে যোগাযোগ স্থাপন করা। এরপরে পুলিশ অফিসার বলতে সাব ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসারকে বোঝানো হয়েছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী পুলিশ অফিসার কারা? সাব ইন্সপেক্টর থেকে তদূর্ধ্ব পদমর্যাদার অফিসারকে বোঝানো হয়েছে। বিভিন্ন জায়গায় আপনি পাবেন পুলিশ অফিসার তদন্ত করবে, ইয়া করবে, এগুলো সাব ইন্সপেক্টর ধরে নেব আমরা। সাব ইন্সপেক্টর পদমর্যাদা লাগবে না ওইভাবে সংজ্ঞা, এমনি শুধু জেনে রাখেন। এরপরে আসেন বেআইনি প্রবেশ বা হ্যাকিং কাকে বলে। হ্যাকিং, বেআইনি প্রবেশ কাকে বলে? আপনি একটা কর্তৃপক্ষ, আপনার অনুমতি ব্যতীত আপনার সফটওয়্যারে যদি কোনো ব্যক্তি প্রবেশ করে, এটাই হলো বেআইনি প্রবেশ, তাই না? সোজা কথায় আগে একটু কি কি লিখবেন, ওই যে কম্পিউটার যদি কোনো ব্যক্তি কোনো কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বা অপর কোনো ব্যক্তির অনুমতি ব্যতীত তার যে সংরক্ষিত কম্পিউটার রয়েছে এটাতে বেআইনি ভাবে প্রবেশ করে। আর কি কি করে দেখেন, কম্পিউটার, কম্পিউটার সিস্টেম, ডিজিটাল ডিভাইস, ইন্টারনেট বা নেটওয়ার্ক এগুলো ব্যবহারের মাধ্যমে প্রবেশ করে, নিজে প্রবেশ করলো, অন্য আরেকজন ব্যক্তির প্রবেশে বাধা দান করলো, এখান থেকে তথ্য গুলো কাউকে দিয়ে দিল, সরিয়ে ফেললো, স্থানান্তর করলো, যে কোনো তথ্য ব্লক করে ফেললো, যে কোনো সফটওয়্যার ইনস্টল করলো, ট্রেস রেকর্ড গুলো মুছে দিল, সবকিছুই কি হবে? বেআইনি প্রবেশ বলে গণ্য হবে। তাহলে প্রবেশ মানে কেবলই প্রবেশ এমন নয়, প্রবেশের পর যে অপরাধগুলো সংঘটিত হয় সেগুলো বেআইনি প্রবেশের অন্তর্ভুক্ত হবে। তাহলে ফয়ে হলো বেআইনি প্রবেশ। কিসে ফয়ে? আমরা ফয়ে পড়েছিলাম, মানি লন্ডারিং আইনের ফয়ে পড়েছিলাম মানি লন্ডারিং এর সংজ্ঞা। আর আমরা সাইবার সুরক্ষা আইন 2026 অনুযায়ী দেখব ফয়ে কি রয়েছে। ফয়ে রয়েছে বেআইনি প্রবেশের সংজ্ঞা বা হ্যাকিং এর সংজ্ঞাটা আর কি বলতে পারেন, বেআইনি প্রবেশ বা হ্যাকিং নামেও এটা অভিহিত হবে। তাহলে বেআইনি প্রবেশ আর হ্যাকিং মোটামুটি একই সংজ্ঞা। আচ্ছা, এরপরে যাব ম্যালওয়্যার। ময়ে হচ্ছে ম্যালওয়্যার, এটা মনে রাখা সুবিধা। ম দিয়ে ম্যালওয়্যার, জ দিয়ে যৌন হয়রানি, র দিয়ে রিভেঞ্জ পর্ন, এই 3টা মনে রাখা সুবিধা। তাহলে ময়ে ম্যালওয়্যার কি বলেছে? ম্যালওয়্যার বলতে সাধারণত এটাও একটা কম্পিউটারের প্রোগ্রাম বা ক্ষতিকারক অ্যাপস। তাহলে মূলত ম্যালওয়্যার কি? ম্যালওয়্যার নিজেও একটা প্রোগ্রাম বা ক্ষতিকারক অ্যাপস, ডিজিটাল বা ইলেকট্রনিক তথ্য নির্দেশক বা উপাত্ত নির্দেশক প্রোগ্রাম বা অ্যাপস, যেটা কি করে সরাসরি কোনো কম্পিউটারে প্রবেশ করানো হলে সেই কম্পিউটারের ক্ষতি হতে পারে, বিনাশ হতে পারে, বিকৃতি হতে পারে, তথ্যগুলো সব ডিলিট হয়ে যেতে পারে, মুছে যেতে পারে, অথবা কম্পিউটার নিজে নিজে দেখবেন একা একা কম্পিউটার চলে, নিজে নিজে স্বয়ংক্রিয়ভাবে ক্রিয়াশীল হয়ে ওঠে, অথবা কম্পিউটারের ক্ষতিকর পরিবর্তন বা ঘটনা ঘটিয়ে ফেলে। আবার কি, তথ্য চুরি হতে পারে, স্থানান্তর হতে পারে, পরিবর্তন হতে পারে, বিকৃতি হতে পারে। তাহলে মোটামুটি হ্যাকিং যে ঘটনাটা, কম্পিউটার ম্যালওয়্যারও একই ঘটনা। পার্থক্য হলো কি, হ্যাকিং কোনো ব্যক্তি যে কোনো সফটওয়্যার ব্যবহার করে প্রবেশ করে, আর এই সফটওয়্যার গুলোর মধ্যেই একটা সফটওয়্যারের নাম হলো ম্যালওয়্যার। তো ম্যালওয়্যার যদি আপনার কম্পিউটারে ঢুকে যায় তাহলে আপনার যে সংরক্ষিত তথ্যগুলো এগুলো ডিলিট হয়ে যেতে পারে, মুছে যেতে পারে, আরো কি কি হতে পারে, বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হতে পারে, তথ্য স্থানান্তর হতে পারে, কম্পিউটার নিজে নিজে কার্যক্রম সম্পন্ন করতে পারে, স্বয়ংক্রিয়ভাবে ক্রিয়াশীল হয়ে উঠতে পারে, যে কোনো অ্যালগোরিদমের পরিবর্তন ঘটিয়ে ফেলতে পারে, যে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারতেছে। আগে আমার ফেসবুকে কেউ ঢুকতে পারতো না, এখন ধরেন সবাই প্রবেশ করে, এরকম ঘটনা যদি ঘটে, এইগুলো ক্ষতিকারক অ্যাপস বা প্রোগ্রাম, এই হলো ম্যালওয়্যার। আচ্ছা, কি যে হইলো আজকে। আচ্ছা, এরপরে দেখি আমরা যৌন হয়রানির সংজ্ঞাটা একটু দেখবো।
যৌন হয়রানি, নারী শিশু নির্যাতন দমন আইনের 10 ধারায় যে যৌন হয়রানি পড়েছেন, একই যৌন হয়রানি সংজ্ঞা একই রকমই হবে। শুধু পার্থক্য হলো কি, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যদি যৌন হয়রানি করা হয়, তাহলে আপনি আর ওইদিকে শাস্তির ব্যবস্থা নেই, শাস্তি দিতে হবে সাইবার নিরাপত্তা বা সাইবার সুরক্ষা, দুঃখিত, সাইবার সুরক্ষা আইন 2026 অনুযায়ী যৌন হয়রানির জন্য সংশ্লিষ্ট ব্যক্তি দণ্ডিত হবেন। তাহলে আসেন আমরা দেখি যৌন হয়রানির মধ্যে কি কি রয়েছে। সাইবার স্পেসে বারবার নগ্ন ছবি প্রকাশ করা, তাহলে নগ্ন ছবি চাওয়া, একজন আরেকজনের কাছে যদি কি ছবি চায়, নগ্ন ছবি চায়, তাহলে দেখেন কি হবে, সাইবার সুরক্ষা অপরাধ হয়েছে, মানে সাইবার সুরক্ষা আইন অনুযায়ী অপরাধ হয়েছে। চিন্তা করেছেন? তাহলে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির নিকটে যদি বারংবার নগ্ন ছবি এগুলো চাওয়ার মাধ্যমে তাকে হয়রানি করে, প্রশাসনিক ক্ষমতা বা পেশাগত ক্ষমতার অপব্যবহার ঘটিয়ে, তোমার চাকরি করা হবে না এখানে যদি আমাকে না ছবি পাঠাও, এই যে এইভাবে যদি হুমকি ধামকি দিয়ে সাইবার স্পেসে অবৈধভাবে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়, অথবা যৌনাঙ্গের ছবি, যৌন উদ্দীপক উপাদান, পর্নোগ্রাফির যে উপাদানগুলো এগুলো অনাকাঙ্ক্ষিত ভাবে প্রেরণ করে, অনুমতি ব্যতিরেকে প্রযুক্তির মাধ্যমে তার ছবি তৈরি করে, আছে না একজন এআই দিয়ে আরেকজনের ছবি বানিয়ে ফেলে, সাইবার স্পেসে সম্পর্কের প্রস্তাব দেয়া হয়েছে কিন্তু সাড়া দেয়া হয়নি, সাড়া না প্রদানের কারণে যদি হুমকি দেয়, সম্পর্ক স্থাপনের চেষ্টা করে, এগুলো হলো কি যৌন হয়রানি। এভাবে যৌন হয়রানি অনুষ্ঠিত হলো, অর্থাৎ ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যৌন হয়রানি হলেই সেটা সাইবার নিরাপত্তা বা সাইবার সুরক্ষায় চলে যাবে। এইবার দেখবো আমরা রিভেঞ্জ পর্ন কাকে বলে। শুনেই মনে হচ্ছে প্রতিশোধ, তাই না, রিভেঞ্জ। তাহলে রিভেঞ্জ পর্ন হলো কোনো ব্যক্তির অনুমতি ব্যতীত ওই ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে তার ছবি, তার সঙ্গে যদি অন্তরঙ্গ ছবি থাকে, সেই অন্তরঙ্গ ছবিগুলো অথবা ভিডিও অথবা এই ধরনের কোনো প্রযুক্তি ব্যবহার করলে এগুলো ছড়িয়ে দেয়া। তাহলে মনে করেন কারোর সাথে অন্তরঙ্গ ছবি থাকে, এখন কি হাজবেন্ডের সাথে অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়ে যায় বা ইয়া হয়ে যায়, তাই না? এখন কোথাও মেয়েদের নিরাপত্তা নাই বলতে গেলেই চলে। মেয়ে কেন, যে কারো কোনো নিরাপত্তা কোথাও নাই। কোথায় নিরাপদ বলেন, মানুষ কোথাও নিরাপদ নয়। তো হাজবেন্ডের সঙ্গে নারীদের অনেক সময় অনেক অন্তরঙ্গ ছবি থাকে, কোনো কারণে বিবাহ বিচ্ছেদ বা যে কোনো সমস্যার সম্মুখীন হলে এমনই সাইকো কিছু মানুষ থাকে, তারা আবার এগুলো কি করে, অনলাইনে ছেলেদেরকে বাদ দেয়নি তো, ছেলেরাও আছে, অনলাইনে এগুলো ছড়িয়ে দেয়। তাহলে কাকে বিশ্বাস করবেন বলেন? সবাই খুবই সাবধান থাকবেন, হ্যাঁ, সাবধান থাকবেন। তাহলে দেখেন, অনুমতি ব্যতীত কোনো ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে অন্তরঙ্গ ছবি, ব্যক্তিগত ভিডিও অথবা এই ধরনের কোন ছবি প্রযুক্তির মাধ্যম ব্যবহার করে ছড়িয়ে দেয়া, যদি কেউ ছড়িয়ে দেয়, কি উদ্দেশ্যে হতে হবে, ক্ষতি করার উদ্দেশ্যে। তাহলে রিভেঞ্জ পর্ন বলতে ডিজিটাল মাধ্যমগুলো ব্যবহার করে কোনো ব্যক্তির অন্তরঙ্গ ছবি, ভিডিও এগুলো ছড়িয়ে দেয়া, এটাই হলো রিভেঞ্জ পর্ন। এরপরে চলে যাব আমরা সাইবার সুরক্ষা। ল লয়ে হলো সাইবার সুরক্ষা। সাইবার সুরক্ষা বলতে সমগ্র যে সাইবার স্পেস রয়েছে পুরো এটার সুরক্ষা প্রদান করাকে বলে সাইবার সুরক্ষা। এর মধ্যে কি কি আসবে দেখেন, ডিজিটাল ডিভাইস, ওই একই ভাষাগুলো, ডিজিটাল ডিভাইস, কম্পিউটার, কম্পিউটার সিস্টেম, ট্যাবলেট, স্মার্টফোন, ডিজিটাল ওয়্যারলেস, কম্পিউটার ডাটা, সিগন্যালিং ডাটা, ট্রাফিক ডাটা, ডাটা সেন্টার দুঃখিত, ডাটা সেন্টার, ক্লাউড সহ, ক্লাউড দেখি না আমরা, ক্লাউড সহ সাইবার স্পেসে যে ভৌত অবকাঠামোগত সুরক্ষা, পুরো সিস্টেমটা সুরক্ষা প্রদানটাকেই বলা হবে সাইবার সুরক্ষা। আচ্ছা, এরপরে দেখবো সাইবার স্পেস। সাইবার স্পেস বলতে আন্তঃসংযোগকৃত সকল ডিজিটাল ডিভাইস, তাহলে যেগুলো একটা আরেকটার সাথে সংযোগকৃত, এই আন্তঃসংযোগকৃত সকল ডিজিটাল ডিভাইস, ডিজিটাল নেটওয়ার্ক সমূহের ফিজিক্যাল এবং ভার্চুয়াল গত যে জগৎটা, এই জগৎটাকে বলা হবে সাইবার স্পেস। তাহলে বুঝতে পারলাম, আমি যে শুরুতেই বলেছিলাম যে আমরা একটা আলাদা জগৎ, ফেসবুকে ঢুকে যাই, হোয়াটসঅ্যাপে ঢুকে যাই, অথবা এই যে ফোন ব্যবহার করি, এগুলো একটা আলাদা জগৎ কিনা, এই যে আলাদা একটা জগৎ, এইটাই হলো ইন্টারনেটের যে ভার্চুয়াল জগৎ, এটাকে বলা হয় সাইবার স্পেস। এখন ভিডিও গেম বের হয়েছে না, ভিডিও গেম চশমা চোখে দিবেন, দিলেই আপনি দেখবেন আপনি কোথায় একদম গাড়ি চালাচ্ছেন, বাস্তবে আপনি কোথায় আছেন, চেয়ারে বসে আছেন, অথচ আপনি দেখতেছেন আপনি ড্রাইভিং করতেছেন। তো একটা আলাদা জগতে একটা মানুষকে পাঠিয়ে দেয়া, এটাই হলো সাইবার স্পেস। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আন্তঃসংযোগকৃত সকল ডিজিটাল ডিভাইস বা নেটওয়ার্ক গুলো, যেগুলো ফিজিক্যাল এবং ভার্চুয়াল জগৎ এর অন্তর্ভুক্ত হবে। ফিজিক্যালও হতে পারে, ওই যে ভিডিও গেমের মাধ্যমে সরাসরি ওখানে চলে যাওয়া যাচ্ছে। আবার দেখবেন ওই যে ভিন্ন জগৎ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অডিটোরিয়াম থাকে, সেখানে আবার বড় বড় সাপ খোপ চোখের ভেতরে ঢোকে, কি কি সব থাকে না। তো এগুলো আলাদা একটা পৃথিবী, আলাদা একটা জগৎ, এই পুরো জগৎটাকে বলা হয় সাইবার স্পেস।
আচ্ছা, সাইবার স্পেস সমান সমান ইন্টারনেটের ভার্চুয়াল জগৎ, একটু বাম দিকে লিখে রাখেন, সাইবার স্পেস সমান সমান ইন্টারনেটের ভার্চুয়াল জগৎ। এরপরে দেখি সিকিউরিটি অপারেশন সেন্টার, এগুলো পড়তে হবে, কিছু করার নাই। সিকিউরিটি অপারেশন সেন্টার অন্তত বেসিক একটু তো জানতেই হবে, যেন আসলে দু একটা লাইন লিখে দেওয়া যায়। হ্যাঁ, তাহলে সিকিউরিটি অপারেশন সেন্টার বলতে কি বোঝানো হয়েছে? এই যে সুরক্ষা প্রদানের জন্য যে যে সংস্থাগুলো কাজ করে, হুমকি শনাক্ত করা, ডাটা প্রতিরোধ করা, বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে এগুলো সুরক্ষা ব্যবস্থা। আমরা দেখলাম একটু আগে জাতীয় পর্যায়ে যে নিরাপত্তা অপারেশন সেন্টার থাকবে, একইভাবে সিকিউরিটি অপারেশন সেন্টার থাকবে একটা। এটা ধরেন লোকালি আর একটা ন্যাশনালি, দুটা দুই রকম সিকিউরিটি অপারেশন সেন্টার। একই সংজ্ঞা, একটা সংজ্ঞা বললে আপনারা দুইটা তিনটা লিখে ফেলতে পারবেন। এরপরে আসেন সেক্সটর্শন, দেখবো আমরা ডয়বিন্দুর র। সেক্সটর্শন এই কয়েকটা বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো বলে দিচ্ছি কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ। সেক্সটর্শন বলতে এক প্রকারের প্রতারণা অথবা এক্সটর্শন, যার দ্বারা কোনো ব্যক্তির অন্তরঙ্গ ছবি, ভিডিও এগুলো সংরক্ষণের দাবি করার মাধ্যমে সেটা প্রকাশ করে দেওয়ার হুমকি, হুমকি প্রদানের মাধ্যমে অর্থ বা অন্য কোনো সুযোগ সুবিধা বা শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করা, লাভ করা, এগুলোকে বলা হয় সেক্সটর্শন। মোট কথা এটা হলো একটা অত্যাচার, কোনো ব্যক্তিকে মানসিকভাবে হুমকি দেয়া, তার সঙ্গে অন্তরঙ্গ ছবি আছে, এই ছবি দিয়ে তাকে ব্ল্যাকমেইল করা, সোজা কথা এটাই হলো সেক্সটর্শন। আর রিভেঞ্জ পর্নটা কি? রিভেঞ্জ পর্ন হলো ক্ষতির উদ্দেশ্যে ছড়িয়েই দেয়া। এটা এখনো আপনি ছড়াননি, কি করেছেন? তাকে ভয় দেখিয়ে দেখিয়ে তার সাথে বিভিন্ন সুযোগ সুবিধা আদায়ের চেষ্টা করা হচ্ছে। বুঝতে পারলাম পার্থক্য? বুঝতে পারলাম আমরা? আচ্ছা, এই থাকবে আমাদের সংজ্ঞার ক্লাস। পরে আমরা কত সুন্দর ভাষা বের হয়েছে, হানি ট্যাপ, তাই না? সুন্দর। আচ্ছা, তাহলে সংজ্ঞাগুলো কি কি বললাম আরেকটু শুরু থেকে আমরা দেখি। সর্বপ্রথম নিলাম দুইয়ের খ। দুইয়ের খ পড়ছি, দুইয়ের খ উপাত্ত ভান্ডার, তারপর পড়েছি কম্পিউটার সিস্টেম, দুইয়ের ও, তারপরে নিলাম দুইয়ের বর্গীয় জ গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো, দুইয়ের ঝ গ্লোবাল থ্রেট ইন্টেলিজেন্স। যারা যারা দেরিতে ক্লাসে এসেছেন রেকর্ডিংটা শুনে নিয়েন, আশা করি বুঝতে পারবেন। গ্লোবাল থ্রেট ইন্টেলিজেন্স দুইয়ের ঝ। তারপরে ঝ ইউ ট তিনটাই নিয়েছি। ইউতে হলো জাতীয় কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম, আর সাইবার জাতীয় পর্যায়ের যে নিরাপত্তা সেন্টার সেটা হলো টয়ে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা নিয়েছি ডিজিটাল, ডিজিটাল ডিভাইস ঢ মূর্ধন্য, তারপরে ডিজিটাল শিশু যৌন নিপীড়ন সংক্রান্ত অপরাধ থ, এরপরে নিলাম বেআইনি প্রবেশ ফ, তাহলে থ ফ। এরপরে নিয়েছি ময় ম্যালওয়্যার, অন্তস্থ জয় হলো যৌন হয়রানি, রয় হলো রিভেঞ্জ পর্ন। তাহলে এরপরে সংজ্ঞাটা নিছি সাইবার সুরক্ষা কাকে বলে, সাইবার স্পেস। এখান থেকে শুরু করে সবগুলো ম থেকে শুরু করে ম, অন্তস্থ জ, র। এইবার আসেন সরে সরে শিখতে হবে আমাদেরকে। ল, লয়ে হলো সাইবার সুরক্ষা, তালবস্যয় হলো সাইবার স্পেস, আর সিকিউরিটি অপারেশন সেন্টার হলো দন্ত স। তাহলে যেটা লোকালি সিকিউরিটি অপারেশন সেন্টার সেটা হলো দন্ত স, জাতীয় পর্যায়ে যে সিকিউরিটি অপারেশন সেন্টার সেটা হলো ট। বুঝতে পারলাম? একটা হলো জাতীয় পর্যায়ে, আরেকটা হলো স্থানীয় পর্যায়ে। এই হলো জাতীয় পর্যায়ে হলো, স্থানীয় পর্যায়ে হলো দন্তস্ব, জাতীয় পর্যায়ে হলো ট। আচ্ছা, এরপরে কি কি শিখলাম? গুরুত্বপূর্ণ হলো মেলাগার, সর্বপ্রথম গুরুত্বপূর্ণ হলো বেআইনি প্রবেশ, এইটা নেন বেআইনি প্রবেশ খ। এরপরে নেন যৌন হয়রানি ম্যালওয়্যার, যৌন হয়রানি রিভেঞ্জ পর্ন, এই তিনটা গুরুত্বপূর্ণ। এরপরে সেক্সটর্শনটা নেন, এইটা গুরুত্বপূর্ণ। সাইবার সুরক্ষাটা গুরুত্বপূর্ণ, সাইবার সুরক্ষা কাকে বলে। এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা ধারাগুলোতে প্রবেশ করব। অবশ্যই অবশ্যই সংজ্ঞাগুলা সবাই মুখস্থ করে ক্লাসে আসবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।